আমাদের প্রথম ইউনিটে আলোচ্যের যে বিষয় ছিল সেটা হচ্ছে রিমোট সেন্সিং, রিমোট সেন্সর, ইএমএস অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, রিমোট সেন্সিং সিস্টেম। সেকেন্ড ইউনিটে আমাদের আলোচ্যের বিষয় যেটা সেটি হচ্ছে রিমোট সেন্সিং সিস্টেম। অর্থাৎ রিমোট সেন্সিং সিস্টেমের মধ্যে আমরা দুটো পার্ট পড়লাম, একটা বললাম হচ্ছে ফ্রেমিং সিস্টেম, একটা বললাম হচ্ছে স্ক্যানিং সিস্টেম। নেক্সট আলোচ্যের বিষয় যেটা সেটা হচ্ছে মাল্টিস্পেকট্রাল ফ্রেমিং সিস্টেম। অর্থাৎ ফ্রেমিং সিস্টেমে যেটা আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠের কোনো বস্তু বা উপাদান বা ক্ষেত্রের যখন প্রতিচ্ছবি বা ইমেজ কালেক্ট করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা স্যাটেলাইটে একটি সেন্সর ব্যবহার করছি। যখন সে স্যাটেলাইটটির মধ্যে আমরা অনেকগুলো সেন্সর ব্যবহার করব বা অনেকগুলো সেন্সরের সাহায্যে আমরা যে প্রতিবিম্বটা কালেক্ট করব সেটা হচ্ছে ডাইরেক্ট, সেটাকে বলছে হচ্ছে মাল্টিস্পেকট্রাল ফ্রেমিং সিস্টেম। নেক্সট আলোচ্যের বিষয় যেটা সেটা হচ্ছে মাল্টিস্পেকট্রাল স্ক্যানিং সিস্টেম। অর্থাৎ স্ক্যানিং সিস্টেমে যেটা আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে কোনো বস্তু বা কোনো উপাদান বা ক্ষেত্রের যখন প্রতিবিম্ব বা প্রতিচ্ছবিটা নেওয়া হচ্ছে তখন সেটি স্ক্যান মারফত উপস্থাপন করা হয়। এবার এক্ষেত্রেও যখন আমরা একাধিক সেন্সর বা মাল্টিস্পেকট্রাল সেন্সর ব্যবহার করছি সেটাকে বলছে হচ্ছে মাল্টিস্পেকট্রাল স্ক্যানিং সিস্টেম। নেক্সট যেটা আলোচ্যের বিষয় সেটা হচ্ছে রিমোট সেন্সর। অর্থাৎ টাইপ অফ রিমোট সেন্সর, যেটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে অ্যাক্টিভ সেন্সর, একটা হচ্ছে প্যাসিভ সেন্সর। অ্যাক্টিভ সেন্সর কি? যে সেন্সরগুলো সবসময় বা প্রতিনিয়ত সক্রিয় অবস্থায় কাজ করে চলেছে সেগুলোকে বলছে হচ্ছে অ্যাক্টিভ সেন্সর। যেমন রেডার। অর্থাৎ যে কোনো দেশের সুরক্ষার ক্ষেত্রে রেডারগুলোকে ইউজ করা হয়, যেটা একটা সারাউন্ডিংসের মধ্যে অবস্থান করছে, যার একটা পরিধি বা বিস্তার রয়েছে, সেখান থেকে কিছু রেডিয়েশন বিচ্ছুরিত হয়। শত্রুপক্ষের দেশের কোনো প্লেন বা হেলিকপ্টার যদি আমাদের দেশের ভেতরে প্রবেশ করে তাহলে আমরা সেই রেডারে আমরা সিগন্যাল পেয়ে যাই, যার ফলে আমরা অ্যালার্টও হতে পারি। তো অ্যাক্টিভ সেন্সর এটাই বলা হয়েছে যে যে সেন্সরগুলো সবসময় অ্যাক্টিভ থেকে কাজ করে চলেছে সেগুলোকে বলছে হচ্ছে অ্যাক্টিভ সেন্সর। ফর এক্সাম্পল রেডার। নেক্সট প্যাসিভ সেন্সর। প্যাসিভ সেন্সর কি? প্যাসিভ সেন্সর হচ্ছে যে মুহূর্তে আমরা কাজ করছি বা যে মুহূর্তে আমরা কাজ করব সেই সময় সেন্সরগুলো কাজ করে, বাদবাকি সময় সেন্সরগুলো নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। অর্থাৎ আমরা এখন পৃথিবী পৃষ্ঠের কোনো বস্তু, কোনো উপাদান বা কোনো ক্ষেত্রের ইমেজ কালেক্ট করছি, তোমরা সেন্সরটা অ্যাক্টিভ করে দিলাম, ইমেজ কালেক্ট করা হয়ে গেল, সেন্সরটা আমরা ডিঅ্যাক্টিভেট করে দিলাম, এটাকে বলছে প্যাসিভ সেন্সর। যতক্ষণ আমরা কাজ করব ততক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ থাকবে, বাদবাকি সময় অ্যাক্টিভেশন থাকবে না, এটাকে আমরা বলছি হচ্ছে প্যাসিভ সেন্সর। ফর এক্সাম্পল টিভি রিমোট, ফটোগ্রাফিক ক্যামেরা। টিভি রিমোট যেটা প্রথম ইউনিটে আলোচনা করেছি সেটা হচ্ছে টিভি রিমোটের সামনে যে সেন্সরটা থাকে, যখন আমরা টিভি অন করছি তখন সেটাকে কাজ করছি, আবার যখন টিভি অফ করছি তখন সেটা মারফত টিভিটা অফ করে দিচ্ছি, তারপরে সেই সেন্সরটা আর আমাদের কাজে লাগছে না। তাহলে এটাকে বলছে হচ্ছে প্যাসিভ সেন্সর। ফটোগ্রাফিক ক্যামেরাও সেম। যখন আমরা কোনো ব্যক্তি বা কোনো বস্তুর ছবি নিচ্ছি তখন সেই ক্যামেরা থেকে আমরা একটা ইএমএস পাঠাই, যেটা আমাদের দেহের উপরে পড়ছে,
বা কোনো বস্তুর উপরে পড়ছে, তৎক্ষণাৎ সেই ছবিটিকে কালেক্ট করে নিচ্ছে, সেটা হচ্ছে ইএমএস। এবার যে সেন্সরটা আছে সেই সেন্সরটা আমরা সেটা বস্তুটাকে কালেক্ট করবার জন্য বা ছবিটাকে কালেক্ট করবার জন্য ব্যবহার করছি, তারপরে কিন্তু সেই সেন্সরটার আর ব্যবহার হচ্ছে না। এটাকে আমরা বলছি হচ্ছে প্যাসিভ সেন্সর। নেক্সট আমাদের যেটা আলোচনার বিষয় আছে সেটা হচ্ছে প্রসেস অফ রিমোট সেন্সিং। অর্থাৎ রিমোট সেন্সিং করবার ক্ষেত্রে যে সকল পদ্ধতি বা যে সকল পদক্ষেপগুলি অবলম্বন করতে হয়, সেই সকল পদ্ধতি বা সেই সকল পদক্ষেপগুলি স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। তার মধ্যে সবথেকে প্রথমে যে স্টেপটা আছে সেটা হচ্ছে যে বস্তু বা যে উপাদান বা যে ক্ষেত্রের আমরা ছবিটাকে কালেক্ট করব সেটাকে আইডেন্টিফাই করা, অর্থাৎ সেটাকে নির্দিষ্ট করা যে সেই জিনিস বা সেই বস্তু বা সেই উপাদানের ছবিটা আমরা কালেক্ট করছি। নেক্সট, সেই বস্তু উপাদান বা ক্ষেত্রের উপরে আমরা ইএমএস প্রেরণ করছি, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম প্রেরণ করছি। দেন তার ছবিটাকে কালেক্ট করছি, সেই ছবিটাকে কালেক্ট করে সেটাকে স্টোরেজ করছি। স্টোরেজ করবার পর সেটাকে কিছু ম্যানিপুলেশন করা হচ্ছে, অর্থাৎ তার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে তাহলে সেটাকে নির্মূল করা হয়। অ্যান্ড দেন ম্যাপিং, অ্যান্ড দেন হচ্ছে ভিজুয়ালাইজেশন, অর্থাৎ ম্যাপের মাধ্যমে উপস্থাপন করে তারপরে হচ্ছে সবার সামনে উপস্থাপিত করা হয়। এটা গেল হচ্ছে রিমোট সেন্সিং। এটারই একটা পার্ট যেটা আছে সেটা হচ্ছে এরিয়াল ফটোগ্রাফ। এরিয়াল ফটোগ্রাফ কি? এরিয়াল ফটোগ্রাফ হচ্ছে কোনো একটা অঞ্চলের, সেটা ক্ষুদ্র অঞ্চল হতে পারে বা সেটা বৃহৎ অঞ্চল হতে পারে, তার ছবি বা ডেটা কালেক্ট করা। তো এক্ষেত্রে আমরা কিন্তু প্লেন বা হেলিকপ্টার ব্যবহার করে থাকি, যেখানে ক্যামেরা ভিডিওস লাগানো থাকে, যার মারফত আমরা সেই অঞ্চলের বা সেই বস্তুর বা সেই উপাদানের আমরা ডেটা কালেক্ট করে থাকি। অর্থাৎ এক্ষেত্রে কী হচ্ছে, কোনো একটা ফিল্ডের ছবি তুলছি বা বিশাল পার্বত্য অঞ্চলের ছবি তুলছি, সেক্ষেত্রে একটা প্লেন ব্যবহার করছে এবং সেই প্লেনে কিছু ক্যামেরা ভিডিওস থাকছে, যে ক্যামেরা ভিডিওসের মাধ্যমে আমরা সেই দুর্গম অঞ্চল, সেটা পার্বত্য অঞ্চল হতে পারে, সেটা সমভূমি অঞ্চল হতে পারে বা সেটা অরণ্য অঞ্চল হতে পারে, তার প্রতিবিম্ব কালেক্ট করছি এবং সেখান থেকে আমরা ডেটা উপস্থাপন করছি। এটাকে বলা হয় হচ্ছে এরিয়াল ফটোগ্রাফ। এরিয়াল ফটোগ্রাফকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ভার্টিক্যাল এয়ার ফটো, একটা হচ্ছে অবলিক এয়ার ফটো। অর্থাৎ ভার্টিক্যাল এয়ার ফটো কোনটা? কোনো ক্ষেত্রে ছবি আমরা কালেক্ট করছি, সেক্ষেত্রে আমরা একটা প্লেন ব্যবহার করছি, সে প্লেন মারফত আমরা একটা ক্যামেরা ভিডিওস ব্যবহার করছি। তো সেই ক্যামেরা ভিডিওসটি যখন উলম্ব অবস্থায় বা ভার্টিক্যালি সেক্ষেত্রে ছবিটা কালেক্ট করছে বা ডেটাটা কালেক্ট করছে, সেটাকে আমরা বলছি হচ্ছে ভার্টিক্যাল এয়ার ফটো। এবং সেই ক্যামেরা ভিডিওসটি যখন অবলিক বা তির্যক অবস্থায় সেক্ষেত্রে ডেটাটা কালেক্ট করছে, তখন সেটাকে আমরা বলছি হচ্ছে অবলিক এয়ার ফটো, অর্থাৎ তির্যক এয়ার ফটো। এরপরের আলোচ্য বিষয় যেটা আছে সেটা হচ্ছে অ্যাডভান্টেজ অফ এয়ার ফটো বা এরিয়াল ফটোগ্রাফ। অর্থাৎ এরিয়াল ফটোগ্রাফের সুবিধা কী? প্রথমে বললাম যে এরিয়াল ফটোগ্রাফে আমরা কোনো একটা বৃহৎ ক্ষেত্র বা দুর্গম পার্বত্য অঞ্চল বা দুর্গম অরণ্য অঞ্চলের ডেটা কালেক্ট করে থাকি। এক্ষেত্রে আমরা প্লেন বা হেলিকপ্টার ব্যবহার করি, তাতে ক্যামেরা ভিডিওস ব্যবহার করছি, সেই ক্যামেরা ভিডিওস মারফত ইএমএস প্রেরণ করে সে বস্তু উপাদান বা ক্ষেত্রের হচ্ছে ডেটাটা কালেক্ট করা হচ্ছে। তো তাহলে এবার সুবিধা কি এয়ার ফটো বা এরিয়াল ফটোগ্রাফের?
এয়ার ফটো বা এরিয়াল ফটোগ্রাফের সুবিধা হচ্ছে 1 নম্বর, একটা বিস্তৃত অঞ্চলের ছবি কালেক্ট করা যাচ্ছে। অর্থাৎ দুর্গম পার্বত্য অঞ্চল বা দুর্গম অরণ্য অঞ্চল যেটা থাকছে সেটা পুরো এলাকারই কিন্তু ছবিটা কালেক্ট করা যায় এরিয়াল ফটোগ্রাফের মাধ্যমে। তাহলে বৃহৎ অঞ্চলের ছবি কালেক্ট করা যাচ্ছে। 2 নম্বর, খুব অল্প সময়ের মধ্যে ইমেজটা কালেক্ট করা যায় বা ডেটাগুলোকে কালেক্ট করা যায়। 3 নম্বর, এতে খরচা তুলনামূলক অন্যান্য ফটোগ্রাফি থেকে কম। 4 নম্বর, খুব অল্প সময়ের মধ্যে অনেক ডেটা কালেক্ট করা যায়। এগুলো হচ্ছে সুবিধা। অসুবিধা কী আছে? ডিসঅ্যাডভান্টেজ অফ এরিয়াল ফটোগ্রাফ। এর অসুবিধা, সবথেকে গুরুত্বপূর্ণ যেটা অসুবিধা রয়েছে সেটা হচ্ছে যদি আকাশ মেঘলা থাকে বা দুর্যোগপূর্ণ ওয়েদার থাকে তবে কিন্তু আমরা এরিয়াল ফটোগ্রাফ ব্যবহার করতে পারবো না বা এরিয়াল ফটোগ্রাফের মাধ্যমে আমরা ডেটা কালেক্ট করতে পারবো না। কারণ সেক্ষেত্রে প্লেন বা হেলিকপ্টার ব্যবহার করা যাবে না এবং কোনো ডেটাই কালেক্ট সম্ভবপর হয়ে উঠবে না। এরপর আমরা আলোচনা করছি অ্যাপ্লিকেশন অফ রিমোট সেন্সিং। অর্থাৎ রিমোট সেন্সিং তো এতক্ষণ আমরা পড়াশোনা করলাম। রিমোট সেন্সিংয়ের অন্তর্গত বিভিন্ন বিষয়গুলি বা এরিয়াল ফটোগ্রাফের অন্তর্গত বিভিন্ন বিষয়গুলি আমরা আলোচনা করলাম। তাহলে এবার রিমোট সেন্সিংয়ের অ্যাপ্লিকেশনটা কী হবে, অর্থাৎ কী কী কাজে আমরা রিমোট সেন্সিংটাকে ব্যবহার করছি। অ্যাট ফার্স্ট 1 নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে মেটেরোলজি, অর্থাৎ জলবায়ুবিদ্যা। জলবায়ুবিদ্যাতে আমরা রিমোট সেন্সিং সিস্টেমটাকে খুব কাজে লাগিয়ে থাকি। অর্থাৎ জলবায়ুবিদ্যা যে ক্ষেত্রে আমাদের বৃষ্টিপাত, তাপমাত্রা, মেঘের অবস্থা, এই সকল জিনিসগুলো আলোচনা করা হয়। অর্থাৎ তাপমাত্রার ক্ষেত্রে আমরা দেখি সর্বোচ্চ বা সর্বনিম্ন তাপমাত্রা কত হতে পারে দিনের, সে তাপমাত্রার হিসেব বা আকাশে কী পরিমাণ মেঘ আসে বা কত পরিমাণ মেঘ দ্বারা আকাশটা আবৃত রয়েছে, এই সকল জিনিসগুলো যেগুলো আছে সেগুলোর ডেটা কালেক্ট করবার জন্য আমরা কিন্তু রিমোট সেন্সিং সিস্টেমটা ব্যবহার করছি। অর্থাৎ আকাশটা পুরোপুরি মেঘে ঢাকা না পার্শিয়ালি মেঘে ঢাকা না আংশিক মেঘে ঢাকা আছে, এর যে বিস্তারিত আলোচনা সেটা কিন্তু রিমোট সেন্সিংয়ের মাধ্যমে সম্ভবপর হয়ে ওঠে। নেক্সট 2 নম্বর, জিওমরফোলজি। অর্থাৎ জিওমরফোলজির মধ্যে কোনো পার্বত্য অঞ্চলের যদি আমরা ডেটা কালেক্ট করি তাহলে পার্বত্য অঞ্চলের মধ্যে এমন অনেক জায়গা রয়েছে যেগুলোর ডেটা, ছবি বা প্রতিবিম্ব কোনোটি কালেক্ট করা যায় না, যেটা সম্ভবপর হয়ে ওঠে রিমোট সেন্সিং সিস্টেমের মাধ্যমে। অর্থাৎ তার অভ্যন্তরে যে শিলা আছে সেই শিলার ইন্টারনাল ইনফরমেশানগুলো, অর্থাৎ ভেতরের যে স্ট্রাকচার, শিলার ভেতরে কী কী স্তর রয়েছে সেই শিলার, সেটা যদি পারলিক শিলা হয় তাহলে পারলিক শিলার মধ্যে অনেকগুলো স্তর থাকে, তাহলে একের পর এক কোন কোন স্তর আছে, সে স্তরে কী কী উপাদান আছে, এই সকল জিনিসগুলো কিন্তু রিমোট সেন্সিং সিস্টেমের মাধ্যমে আমরা কিন্তু ডেটা কালেক্ট করতে পারি। নেক্সট জিওলজি, অর্থাৎ ভূতত্ত্ব। ভূতত্ত্ব সম্পর্কেও অনেক কিছু অজানা বিষয় বা অনেক কিছু ডেটা আমরা কালেক্ট করতে পারবো এই রিমোট সেন্সিং সিস্টেমটির মাধ্যমে। নেক্সট অয়েল এক্সপ্লোরেশন, অর্থাৎ ভূপৃষ্ঠে যে সকল তৈল খনিগুলি অবস্থান করছে সমুদ্র তীরবর্তী অঞ্চলে বা আরও অনেক নতুন নতুন তৈল খনির সন্ধান পাওয়া যেতে পারে
রিমোট সেন্সিং সিস্টেমের মাধ্যমে। আগে এক সময় কী হতো, আগে এক সময় কয়লা বা খনিজ তেল মাটির নিচে কোথায় সঞ্চিত আছে বা কত পরিমাণ সঞ্চিত আছে সেটি জানবার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হতো, অনেক কায়িক শ্রম ব্যবহার করতে হতো। কিন্তু বর্তমানে রিমোট সেন্সিং সিস্টেমের মাধ্যমে আমরা বলে দিতে পারবো যে ভূ অভ্যন্তরে কোথায় খনিজ তেলের অবস্থান রয়েছে, কত পরিমাণ অবস্থান রয়েছে, বা কোথায় কয়লার পরিমাণ আছে, কতটা কয়লার পরিমাণ আছে, ভবিষ্যতে সে কয়লা কতদিন পর্যন্ত চলতে পারে বা সে খনিজ তেল কতদিন পর্যন্ত চলতে পারে, এই সকল জিনিসগুলোর আলোচনা কিন্তু রিমোট সেন্সিংয়ের মাধ্যমে ডেটা কালেক্ট করে আমরা সবার সামনে উপস্থাপন করতে পারবো, যেটা আগে অনেক ব্যয় সাপেক্ষ ছিল, যেখানে কায়িক শ্রমেরও দরকার হয়ে থাকতো। নেক্সট আমরা আসছি মিনারেল এক্সপ্লোরেশন, অর্থাৎ যে সকল খনিজ সম্পদগুলো আছে, লোহা, ম্যাঙ্গানিজ, তামা, অভ্র, এই যে খনিজ সম্পদগুলো আছে, যে খনিজ সম্পদগুলো কিছু ভূ অভ্যন্তরে আছে, কিছু সমুদ্রের তলদেশে আছে, যেগুলো খোঁজার জন্য বা সার্চ করার জন্য অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার ছিল। কায়িক শ্রম, বুদ্ধিমত্তা, শারীরিক শ্রম ইত্যাদি মারফত সেগুলো কিন্তু আবিষ্কৃত হয়েছে, যার ফলে আমরা লোহা, তামা, সীসা, অভ্র, দস্তা এই সকল খনিজ সম্পদগুলো আমরা ব্যবহার করছি। তো এই সকল খনিজ সম্পদের অনুসন্ধান যেটা ভূ অভ্যন্তরে রয়েছে বা সমুদ্রের তলদেশে রয়েছে, কোথায় কী পরিমাণ খনিজ সম্পদ রয়েছে, কী কী খনিজ রয়েছে, কত পরিমাণ রয়েছে, এগুলো সব কিছু জানা সম্ভবপর হয়ে ওঠে রিমোট সেন্সিং সিস্টেমের মাধ্যমে। নেক্সট, ন্যাচারাল হ্যাজার্ড, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, ভূমিকম্প, সুনামি, খরা, এই সকল জিনিসগুলোর কিছু পূর্বাভাস দেওয়া যেতে পারে রিমোট সেন্সিং সিস্টেমের মাধ্যমে। এই সকল জিনিসগুলো তো আটকানো সম্ভবপর হয় না, যেমন বন্যাকে কোনো মতো আটকানো যাবে না। ভূমিকম্প কখন হবে, কত পরিমাণ হবে, ঠিকমতো বলা সম্ভবপর হয় না। তাও বিজ্ঞানীরা পূর্বাভাস দেওয়ার অনেকটা চেষ্টা করছে। তো এই রিমোট সেন্সিং সিস্টেমের মাধ্যমে আমরা কিছু পূর্বাভাস দিতে পারি বন্যা হবার, ভূমিকম্প হবার, সুনামি হবার, ভূমিধস হবার, খরা হবার, এই সকল পূর্বাভাসগুলি দেওয়া যেতে পারে রিমোট সেন্সিং সিস্টেমের মাধ্যমে। ঠিক আছে, তো আমরা ফার্স্ট ইউনিট আলোচনা করলাম, সেকেন্ড ইউনিট আলোচনা করলাম, নেক্সট দিন থার্ড ইউনিট আলোচনা হবে। আজকে এইটুকুই।